একটু পরেই ইন্টিগ্রাল। তুমি রেকর্ড শুরু করেছো না? কন্টিনিউ পাথ ইন্টিগ্রাল শেয়ার। আচ্ছা, তোমরা কিন্তু এই সুযোগে শঙ্করের চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিও। শঙ্কর, কারণ আমার নোটস অনেকটা থেকে নেওয়া, অনেক কিছু শঙ্কর থেকে নেওয়া আছে। ওকে, শঙ্করের বইটা একটা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টারে কিন্তু পাথ ইন্টিগ্রাল কভার করেছে। একটা হচ্ছে এলিমেন্টারি লেভেল আর একটা হচ্ছে মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলে। কিন্তু আমরা এলিমেন্টারি লেভেলেই আমাদের যথেষ্ট, এর বাইরে আর লাগবে না। জাস্ট এন ইন্ট্রোডাকশন টু পাথ ইন্টিগ্রাল। ওকে, এটা এই সুযোগে করে ফেলতে হবে তোমাদের, ভবিষ্যতে যেন রাখলে আর হবে না। আসলে কিছুই ভবিষ্যতে যেন থাকে না, সবকিছু পরিবর্তন হয়ে যায়। যেটা আশা করো, যেটা করব সেটা হয় না। সময় মতো কাজ করে না ফেললে প্ল্যান মতো কিছু হবে না যে আগামী বছর এটা শিখে ফেলবো। না, আগামী বছর কখনো সময় হবে না। এখনই যা করার রাইট নাও। ওকে, আমরা we have derived the path integral formula for a particle, for a single particle. এই পার্টিকেলটার উপর একটা ফোর্স আছে, ফোর্সের জন্য একটা পোটেনশিয়াল এনার্জি আছে। তো পাথ ইন্টিগ্রাল ফর্মুলা আমাদের একটু ব্যাকট্র্যাক করে আবার একটু সামান্য ইয়ে করি। পাথ ইন্টিগ্রাল ফর্মুলা করা মানে একটা ইয়ে করা আর কি, প্রপাগেটরের ফর্মুলা ইয়ে করা। এই জিনিসটা ইউ, এটা ডিপেন্ডস আপন টু সেটস অফ ভ্যারিয়েবলস, এক্স নট ওয়াই নট আর থেকে এক্স টি। তার মানে পার্টিকেলটা যদি at time t naught x naught পজিশনে থাকে, পার্টিকেলের স্টেট যদি, পার্টিকেলটার স্টেট যদি হয় in moment in coordinate representation, পার্টিকেলটার ওয়েভ ফাংশন যদি হয় picked around x naught, তাহলে what is the probability amplitude that at a later instant t the wave function of the particle will be found to be peaking around a different point x? তার মানে টি নট সময়ে এক্স নট বিন্দু থেকে টি সময়ে এক্স বিন্দুতে প্রপাগেট করে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড কত, সেটা ইউটাই সেই প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। কিভাবে ক্যালকুলেট করবে? এটা এভাবে, এক্স নট টি নট হাইজেনবার্গ পিকচার, এক্স টি হাইজেনবার্গ। এক্স নট টি নট কি? এগুলো হচ্ছে হাইজেনবার্গ পিকচারে টি নট সময়ে পজিশন অপারেটরের একটা আইগেন কেট, সেই আইগেন কেটের আইগেন ভ্যালু হচ্ছে এক্স নট। ওকে, তার মানে কিউ at time t naught times x naught t naught gives you x times get x naught t naught. এগুলো কিন্তু হাইজেনবার্গ পিকচারের বেসিস কেট। হাইজেনবার্গ পিকচারের বেসিস কেট কিন্তু টাইম ডিপেন্ডেন্ট। হাইজেনবার্গ পিকচারের স্টেট কেট টাইম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বেসিস কেট টাইম ইন্ডিপেন্ডেন্ট। এই প্রথম বেসিস স্টেটটা যদি স্টেট কেট হয়, if x naught get x naught is the state of the system at time t naught, if the ket is also a state ket of the system at time t naught, then what is the state ket at time t? Schrodinger picture at time t naught, এই ket x naught হয় তোমার বেস কেট, তাহলে at time t তে তোমার সরি, আবার Schrodinger পিকচারে কেট এক্স নট যদি হয় স্টেট কেট, ওটা তো বেস কেট আছেই, ওটাও যদি ওই একই বেস কেট যদি স্টেট কেট হয় at time t নট, তাহলে Schrodinger পিকচারের স্টেট at time t কত হবে? ওকে, কত হবে সেটার সঙ্গে এক্স এর ওভারল্যাপ ক্যালকুলেট করে যেটা হবে, এটাই তো তোমার প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। যেমন ধরো, এটা আমি আমার ইয়েতে যাচ্ছি, এটা তোমাদের কনফিউজ করলে চলবে না। আমি ধরো Schrodinger পিকচারে আছি, Schrodinger পিকচারে ক্যালকুলেট করছি, আদি সময় হচ্ছে টি নট, আদি সময় হচ্ছে টি নট। এই টি নট সময় ধরো স্টেট কেট,
psi at time t naught, ধরো স্টেট গেট হলো x নট, এটা শর্ডিঙ্গার পিকচার আছে। ওকে, x নট কিন্তু একটা, অনেকগুলো বেস গেটের একটা, কিন্তু এটা ধরো স্টেট গেট। তাহলে শর্ডিঙ্গার পিকচারে হোয়াট ইজ দ্য স্টেট গেট at a later time t? এটা কিভাবে পাবে? এটা তো আমরা জানি শর্ডিঙ্গার ইকুয়েশন সলভ করলে টাইম অপারেটর t, t naught টাইমস স্টেট গেট at time t naught, এই তো, এভাবে তো পাবো। তাহলে আমার ক্ষেত্রে এটা কি হবে? আর এটা হবে টাইম ইভলিউশন অপারেটরকে আমি লিখবো এইভাবে, মাইনাস আই এইচ টি মাইনাস টি নট বাই এইচ কাট, আর সাই এস আর টি নট তো ধরেছি এক্স নট। ওকে, this is the time evolution operator from the instant t naught to instant t, time operator of the state gate in the Schrodinger picture. X naught হচ্ছে state gate, ধরে নিচ্ছি x naught state gate কি হবে সেটা আমার উপরে। 100টা বেস গেটের মধ্যে একটা বেস গেট এনে বলবো এটাই আমার স্টেট গেট at time t naught। x naught বেসিস গেটের একটা, অনেকগুলো বেসিস গেটের একটা, আমি ধরে নিচ্ছি x naught স্টেট গেটও। তার মানে at time t naught পার্টিকেলটার পজিশন ছিল around x naught, at x naught. So if x naught is the state gate at time t naught, what is the state gate at time t? এটা হচ্ছে state gate at time t। এটা কিভাবে পেলাম? t naught সময়ে যে স্টেট গেটটা ছিল শর্ডিঙ্গার পিকচারে, সেটার উপরে শর্ডিঙ্গার পিকচারে স্টেট গেটের টাইম ইভলিউশন অপারেটর এক করিয়ে দিয়ে শর্ডিঙ্গার পিকচারের স্টেট গেট পেয়েছি at time t। ওকে, এখন তুমি বলো at time t আবার পজিশন মেজার করলাম, what is the probability amplitude that I get x? ওকে, অনেক কিছু পেতে পারি এখন, x নট অরিজিনাল x নট পজিশনে পেতে পারি, যে অন্য যে কোনো পজিশনে পেতে পারি। তাহলে এটা কি হবে? probability amplitude a, ওকে, is কত হবে? bra x psi s t, আর প্রবাবিলিটি করলে কি হবে? এটা মড স্কয়ার হবে। এটা শর্ডিঙ্গার পিকচারের উত্তরটা দিলাম। আমি যদি তোমাকে বলতাম যে ধরা যাক at time t naught পার্টিকেলটার স্টেট গেট হচ্ছে ket x naught, তার মানে পার্টিকেলটার লোকেশন ছিল x naught, তাহলে at time t তে what is the probability that the particle would be found at the location x? আমি তোমাকে উত্তরটা দিই, এটাই হচ্ছে প্রবাবিলিটি। শর্ডিঙ্গার পিকচার উত্তর দিলাম, এটাই হচ্ছে তোমার প্রবাবিলিটি। আর মাঝখানে যেটা, এটাকে বলে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। আচ্ছা, এটাকে আমি হাইজেনবার্গ পিকচারে লিখতে পারি। তাহলে হাইজেনবার্গ পিকচার খুব সোজা, x আর psi s at time t, এটা হচ্ছে psi s at time t হচ্ছে পার্টিকেলটার স্টেট ভেক্টর ইমিডিয়েটলি বিফোর দ্য মেজারমেন্ট at time t। টাইম t তে তো একটা পজিশন মেজারমেন্ট করেছি, সেই মেজারমেন্টে উত্তরটা এক্স আসার সম্ভাবনা কত সেটাই ফর্মুলাটা লিখেছি এখানে। ওই মেজারমেন্ট করার ঠিক আগ মুহূর্তে সিস্টেমটার ওই পার্টিকেলটার স্টেট গেট ছিল শর্ডিঙ্গার পিকচারে ket psi s t। মেজারমেন্ট করে যদি এক্স পেয়ে যাই, এখন কিন্তু স্টেট গেট আর psi s t নয়, এটা কলাপস করে ket x এসে গেছে স্টেট গেটটা, কারণ আমি এক্স পেয়েছি উত্তর। ওগুলো তোমাদের জানা আছে। So psi s t is the state gate in the Schrodinger picture of the particle immediately before the measurement at time t. আচ্ছা, এটা কি ছিল? এটা ছিল এইভাবে, এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এটা লেখো e to the power minus I h t minus t naught by h cut x naught। এখনো শর্ডিঙ্গার পিকচারে আছি। এখন এটা মড x, এটাকে আলাদা করে লেখো e to the power minus I h t by h cut e to the power plus I h t naught by h cut x naught। এটা কি?
এটা তো হাইজেনবার্গ পিকচার বেস গেট x নট t নট। হাইজেনবার্গ পিকচারে কিন্তু বেস গেট গুলো সময়ের সঙ্গে পরিবর্তনশীল। ওকে, আর এটা বেস ব্রা হাইজেনবার্গ পিকচারে at time t। তাহলে এটা কি দাঁড়ালো? xt হাইজেনবার্গ পিকচার x নট t। এই জিনিসটা দেখতে খুব সিম্পল। ওকে, দেখতে খুব সিম্পল, কিন্তু এই জিনিসটা ক্যালকুলেট করা কঠিন। আমরা পাথ ইন্টিগ্রাল মেথডে ক্যালকুলেট করেছি। যাক, এগুলো বারবার ইয়ে করে তোমরা হ্যাভ টু বি অ্যাবসলিউটলি শিওর এগুলোর ফিজিক্যাল মিনিং কি। ওকে, তারপরে এটা আমরা অনেক কষ্ট করে পুরো সময়কাল t0 থেকে t, এই পুরো সময়কালকে n সংখ্যক সাব ইন্টারভ্যালে ভাগ করেছি, রাইট? তা প্রতিটা সাব ইন্টারভ্যালের প্রপাগেটরটা কি সেটা ক্যালকুলেট করা যায়, কারণ সেখানে টাইম ইন্টারভ্যালটা অতি ক্ষুদ্র। তাহলে পুরো ওভার দ্য ফুল ইন্টারভ্যাল t0 টু t প্রপাগেটর কি হবে ওটা কম্পাউন্ড করে করে আমরা পেয়েছি। ওই মেথডটা ফলো করি। এই যে পুরো টাইম ইন্টারভ্যাল t0 থেকে t পর্যন্ত, নোটেশনের সুবিধার্থে শেষ সময়কে আমি বললাম tn, আর t0 থেকে টির মাঝে কিছু ইন্টারমিডিয়েট টাইম নিলাম t1 t2 tn-1। এটা করে করে কিছু সাব ইন্টারভ্যালে ভাগ করলাম। t0 থেকে t1 একটা সাব ইন্টারভ্যাল, t1 থেকে t2 আরেকটা সাব ইন্টারভ্যাল। তবে n সংখ্যক সাব ইন্টারভ্যালে পুরো ইন্টারভ্যালটা t0 থেকে t পর্যন্ত পুরো ইন্টারভ্যালটাকে ভাগ করলাম। প্রতিটা সাব ইন্টারভ্যালের ডিউরেশন নিলাম এপসাইলন। ওকে, ওভার এভরি সাব ইন্টারভ্যাল প্রপাগেটরটা কি আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো, বিকজ এই যে ডিউরেশন এপসাইলন খুব ক্ষুদ্র। এটা ব্যবহার করে I can work out the propagator over every sub-interval. তো প্রত্যেক সাব ইন্টারভ্যালে প্রপাগেটর লিখে ওগুলোকে মাল্টিপ্লাই করে কম্পাউন্ড করে ওভার দ্য ফুল ইন্টারভ্যাল t0 টু t প্রপাগেটর কি হবে আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। বললাম এটা বাস্তবায়ন করাটা বেশ কঠিন আছে, মোটামুটি অনেক কষ্ট করে। ওকে, ইট বিকামস এ পাথ ইন্টিগ্রাল। ওকে, আমরা পাথ ইন্টিগ্রাল মেথড ব্যবহার করে করলাম। ওকে, ইট বিকামস এ পাথ ইন্টিগ্রাল। শেষ ফর্মুলাটা কোথায়? এই যে এটা না, এটা হচ্ছে একটা ফর্মুলা। এটা হচ্ছে ওভার এ সাব ইন্টারভ্যাল x কে xi প্লাস 1 ti প্লাস 1 ti প্লাস 1 বিয়োগ ti, এটাই এপসাইলন। এপসাইলন ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে to 0 as I increase the sub interval. তাহলে over a sub interval, ধরো at time ti particle xi, what is the probability amplitude that epsilon seconds later, when the time is ti plus 1, particles location will be found at xi plus 1. এটাই হচ্ছে probability amplitude. So this is the propagator over a very tiny interval of time, ti plus 1 minus ti. যেহেতু ইন্টারভাল অফ টাইমটা টাইনি, এটা আমি ক্যালকুলেট করতে সক্ষম হয়েছি। এইটা ওকে, এখানে দেখো xi ডট স্কয়ার, xi ডট স্কয়ার হবে xi প্লাস 1 বিয়োগ xi হোল থিং ডিভাইড বাই এপসাইলন। এপসাইলন মানে হচ্ছে ti প্লাস 1, ওটা হচ্ছে xi ডট। at time ti পার্টিকেলটার ভেলোসিটি কি ছিল। ওকে, রাইট। আমি এখন এই সমস্ত ইন্টারমিডিয়েট টাইমস যেগুলো আছে, ইন্টারমিডিয়েট টাইমস এর উপর আমি ইন্টিগ্রেট করে ফেলবো। ইন্টারমিডিয়েট এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে ফেলবো। তবে ইন্টারমিডিয়েট টাইমে টিআই যদি একটা ইন্টারমিডিয়েট টাইম হয়, শূন্য না, শূন্য হলে তো এন টাইম, এন হলে এন টাইম। ধরো আইটা হচ্ছে 1 অথবা 2 অথবা 3, এন নয়, তাহলে সে টাইম, সেই ইন্টারমিডিয়েট টাইমে এক্স এর মান ইন্টিগ্রেট হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ভ্যারি করতে পারে। তার পরবর্তী
টি আই প্লাস ওয়ান, এপসাইলন সেকেন্ড পরে মোমেন্টটা হচ্ছে টি.আই প্লাস ওয়ান। সেই মোমেন্টে পার্টিকেলের লোকেশন বলছি xi প্লাস ওয়ান এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ভ্যারি করতে পারে। সেই জন্য হ্যাভ টু ইন্টিগ্রেট ওভার xi প্লাস ওয়ান। ওকে, ইন্টারমিডিয়েট টাইমে পার্টিকেলের লোকেশনটা unknown, so I got to integrate over the locations of the particle at intermediate times. এটাই তো করেছি আমরা, তোমাদের খেয়াল আছে কিনা? ওই যে এইভাবে করা হয়েছে না, এটা তো এইখানে, এইটাই তো পাথ ইন্টিগ্রালের ফর্মুলা। এখানে xi এগুলো হচ্ছে ইনফিনিটেসিমাল প্রপাগেটর, এগুলোকে কম্পাউন্ড করা হচ্ছে, মাল্টিপ্লাই করা হচ্ছে, আর আমি এখানে এখানে ইন্টিগ্রেট করছি ওভার দি ইন্টারমিডিয়েট টাইমে পজিশনের উপরে। এই ইন্টিগ্রেট করার পরে আমি পাথ ইন্টিগ্রাল হয়ে গেল। এটা আমি চিন্তা করছি আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত কোটি কোটি পাথ আছে, ইনফিনিট সংখ্যক পাথ আছে। প্রত্যেকটা পাথ ধরে ধরে আমি যদি ইন্টিগ্রেট করে যাই তাহলে এই জিনিসটা পাবো। ওকে, তো এটা করেছি আমরা। এটা করে আলটিমেটলি এই ফর্মুলাটা, এটা আমার ফাইনাল ফর্মুলা। x নট টি নট কেট আর ব্রা এক্স টি, এগুলো হাইজেনবার্গ পিকচারে। এটা একটা নর্মালাইজেশন ফ্যাক্টর, m ওভার 2 পাই h কাট i এপসাইলন। এপসাইলন টেন্ড টু 0, কিন্তু n টেন্ডস টু ইনফিনিটি হলে এপসাইলন টেন্ডস টু 0, কিন্তু পুরো জিনিসটা ফাইনাইট থাকবে। Everything must remain finite as epsilon tends to 0. Okay, এটা ফাইনাইট দেখতে একটু পরে দেখবে ফাইনাইটে থাকবে, এপসাইলন উঠে যাবে। ওকে, এখানে ইন্টিগ্রেট করছি ওভার xi, i equal to 1 to n minus 1, i0 না, in না। ওকে, i0 তো ফিক্স, i0 তো হচ্ছে x0, আর xn i equal to n নিলে যেটা হবে xn, xn তো x দেওয়াই আছে। x1 x2 x3 এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট সময় পার্টিকেলটার লোকেশন, সেগুলো আননোন, সেগুলো ইন্টিগ্রেট হচ্ছে। লিমিট হচ্ছে সবগুলোর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কিসের ইন্টিগ্রেট করছি? ই টু দ্য পাওয়ার i বাই এই জিনিসটার। খেয়াল রাখো, ইন্টারেস্টিং। তাহলে এটা কি? এটা তো আসলে একটা ইন্টিগ্রাল। This is the integral of the Lagrangian from the integral of the action along a certain path from the initial space-time point to the final space-time point. এই কথাটা ভালো করে বুঝতে হবে তোমাদের। ফার্স্ট অফ অল, এটা যে ইন্টিগ্রাল, এটা বোঝা যাচ্ছে। ধরো স্পেস টাইম পয়েন্ট আছে, তো সিঙ্গেল পার্টিকেল আছে। আমি আবার আমার ইয়েতে যাচ্ছি, কিভাবে আঁকতে পারো, এইভাবে টাইমটা দিতে পারো অ্যালং ওয়াই অ্যাক্সিস, স্পেস দিতে পারো অ্যালং এক্স অ্যাক্সিস। এগুলো কিন্তু তিনটা স্পেস কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড রিপ্রেজেন্ট করছি। এট টাইম টি নট পার্টিকেলটার একটা লোকেশন ছিল ধরো এক্স নট, আমি ওয়ান ডাইমেনশন নোটে, এট টাইম টি পার্টিকেলটার লোকেশন হলো সামওয়্যার এট এক্স। স্যার খাতাটা দেখা এট টাইম টি নট পার্টিকেল কি বোঝা যাচ্ছে না? ঠিক আছে, এইটা এখানে, এটা হচ্ছে এইখানে আসলো। এটা একটা স্পেস টাইম পয়েন্ট বলতে পারো, ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট। এটা হচ্ছে ফাইনাল স্পেস টাইম পয়েন্ট। আমি যে টাইম নিয়েছি t1 t2 t3 ইত্যাদি করে করে আপ টু এটা tn-1, আর এটা হচ্ছে tn equal to xn, xn মানে x। ওকে,
t1 পার্টিকেলটা কোথায় আছে আই ডোন্ট নো, ইট কুড বি এনিওয়্যার। আমি একটা পাথ নিলাম, আমি একটা কার্ভ নিলাম, একটা পাথ connecting the initial space-time point to the final space-time point. Okay. সেই পাথের এমন একটা নিলাম, সেই পাথের ধরো ফাংশন লিখবো, ধরো x as a function of t prime. রাইট, এটা হচ্ছে টাইম, মানে হচ্ছে এদিকে t প্রাইম। আমার রানিং টাইম হচ্ছে t প্রাইম। টিটা রানিং টাইম না, টিটা হচ্ছে শেষ বিন্দু, টিটা একটা ফিক্সড টাইম। এমন একটা পাথ নিলাম যে পাথের জন্য পাথটাকে যদি আমি স্যাম্পল করি at intervals at time t1, এখানে দেখবো যে লোকেশনটা হচ্ছে x1। x1টা যে কোনো একটা কিছু হতে পারতো, একটা কিছু হলো ধরো x1। So x1 is the value, x1 is the location। পার্টিকেলটা যদি এই পাথ ধরে ইনিশিয়াল বিন্দু থেকে ফাইনাল বিন্দুতে যেত, তাহলে পার্টিকেলটার লোকেশন এট টাইম t1 হতো x1। x1 একটা নির্দিষ্ট মান, x1 এর মানটা -∞ থেকে +∞ পর্যন্ত ভ্যারি করতে পারে। আর এট টাইম t2 পার্টিকেলটার লোকেশন হতো x2। এই করে করে আমি একটা পাথ নিলাম। পাথ নাও মানে হচ্ছে আমি যদি স্পেসিফাই করে দেই এট টাইম t1 পার্টিকেলের লোকেশনটা কোথায়, এট টাইম t2 পার্টিকেলের লোকেশনটা কোথায়, এট টাইম t3 কোথায়, এট টাইম tn-1 কোথায়, এট টাইম tn to x আমি জানি, তাহলে একটা দ্যাট স্পেসিফাইজ দ্য পাথ। আমি যদি আরেকটা পাথ ধরি, সে দ্বিতীয় পাথের জন্য ইন্টারমিডিয়েট টাইমে x1 x2 এর মান ভিন্ন ভিন্ন হবে। এখন আমি যদি সব পাথ চিন্তা করি, ইনফিনিট সংখ্যক পাথ, সব পাথেই উপরে ইন্টিগ্রেট করি, সব পাথের উপরে ইন্টিগ্রেট করা মানে কি, ইন্টারমিডিয়েট লোকেশন x1 উপরে ফেলা, x2 এর উপরে ইন্টিগ্রেট করে ফেলা, এট টাইম t2 লোকেশন যদি হয় x2, x2 এর উপরে ইন্টিগ্রেট করা, x3 এর উপরে ইন্টিগ্রেট করে ফেলা। ওই পাথ x1 x2 x3 এর উপরে ইন্টিগ্রেট করা মানে এই সমস্ত ভিন্ন ভিন্ন পাথ ধরে ইন্টিগ্রেট করে ফেলা। রাইট, সো আমি একটা সার্টেন পাথ নিলাম, সেই পাথকে বললাম x as a function of t prime। এটা এমন একটা পাথ, এই পাথের জন্য at time t1 x t prime এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে x1, at time t2 এই কার্ভের একটা নির্দিষ্ট ভ্যালু আছে x2, তাহলে এই পাথটা কত আমি জেনে যাব। এই পার্টিকুলার পাথ ধরে ধরে যদি আমি লাগরাঞ্জিয়ানের টাইম ইন্টিগ্রাল করি, সেই টাইম ইন্টিগ্রালটা বলা হবে অ্যাকশন। আচ্ছা, লাগরাঞ্জিয়ান কিভাবে? Lagrangian of a particle is half m x dot squared minus v of x. Okay. x dot মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, হাফ স্কয়ার কাইনেটিক এনার্জি, v of x হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এটা কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি নোটেশন ক্যাপিটাল টি, ক্যাপিটাল কে আছে, কিন্তু অ্যাডভান্স বইতে সবসময় ক্যাপিটাল টি। তাহলে রাইট, আমি যখন ইন্টিগ্রেট করব পার্টিকেলটা ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট থেকে শুরু করে, কোথায় আছে রে গ্রাফটা, দেখা যায় না কেন, ফাইনাল স্পেস টাইম পয়েন্টে গেল, একটা পাথ ধরে গেল। তাহলে এক্স ডটটা কিভাবে ক্যালকুলেট করবে? ধরো এট টাইম t2 এই পাথ ধরে আছে, যেই পাথটা নিচ্ছি সেখানে এট টাইম t2 পার্টিকেলের লোকেশন এই জায়গায়, এট টাইম t3 পার্টিকেলের লোকেশন এই জায়গায়। তাহলে এটা তফাৎ করে এই এপসাইলন দিয়ে ভাগ দিলে এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট যদি করো সেটাই হবে ভেলোসিটি। তো ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য আমার পাথটা লাগবে, কারণ আমাকে জানতে হবে যে পার্টিকেলের লোকেশন কোথায় আছে। ওকে, পার্টিকেলের লোকেশন জানা থাকলে তো আমি ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি। এই একটা নির্দিষ্ট পাথ দিয়ে যদি যায়, তাহলে বিভিন্ন সময়ে পার্টিকেলটার লোকেশন কি আমি জানি, তাহলে বিভিন্ন সময়ে পার্টিকেলটার পোটেনশিয়াল এনার্জি কি আমি জানি, এবং লোকেশন জানা থাকলে বিভিন্ন সময়ে
ভেলোসিটি কত আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। আমি যদি তোমাকে এই গ্রাফটা দিই, এই ডায়াগ্রামটা দেখে দিই, এই ডায়াগ্রামের গ্রেডিয়েন্ট নিয়েই তো তুমি ভেলোসিটি ক্যালকুলেট করবে। তাহলে এই পাথের উপরে বিভিন্ন জায়গায় ল্যাগ্রাঞ্জিয়ানের মান কত আমি জানি, তাহলে এই পাথ ধরে ধরে ল্যাগ্রাঞ্জিয়ান ইন্টিগ্রেট করে ফেলবো, টাইম ইন্টিগ্রেট করে ফেলবো ফ্রম টাইম টি নট টু টি। সেটাকে বলে অ্যাকশন। একটা পাথ ধরে ধরে গেলে এক এক পাথের জন্য অ্যাকশন এক এক মান হবে। যে কোনো একটা পাথ ধরে যদি অ্যাকশন ক্যালকুলেট করি, সে পাথটা হচ্ছে এক্স টি প্রাইম। অ্যাকশন কত হবে সেই পুরো পাথের উপর নির্ভর করে, এই পুরো গ্রাফের উপর নির্ভর করে। একটা পাথ আমি নিলাম, সেই পাথের জন্য অ্যাকশন কত, একটা নাম্বার। সেই নাম্বারটা কিভাবে পাবে, ইন্টিগ্রেট করতে হবে কার, ল্যাগ্রাঞ্জিয়ানের ফাংশন অফ এক্স ডট এন্ড এক্স। টাইম ইন্টিগ্রেট করতে হবে ফ্রম ইনিশিয়াল টাইম টি নট টু ফাইনাল টাইম টি। আর কোন পাথ ধরে ধরে যাবে ইন্টিগ্রেশন করার জন্য, তো আমাকে একটা পাথ ইন্টিগ্রাল করতে হবে। কোন পাথের জন্য, এই পাথের জন্য। ওকে, এই যে এখানে এক্স, এই যেখানে এক্স আছে আর এই এক্স একই এক্স। ওকে, এখানে ডিটি প্রাইম, এটাকে বলা হবে অ্যাকশন from the initial time t naught to the final time t following a particular path. এভাবে পাথের সংখ্যা ইনফিনিটি, এই পাথের সংখ্যা হচ্ছে ইনফিনিটি, এই জন্য এটাকে বলে পাথ ইন্টিগ্রাল। এইটা একটু আবার পড়েছিলাম। এইটাই হচ্ছে আমার মূল, এটাই হচ্ছে আমার মূল ইকুয়েশন। ক্যালকুলেট করবো আমি এই ইকুয়েশন দিয়েই, ইকুয়েশন 8 দিয়েই। এটাকে একটু সাজিয়ে একটু ডিসকাশনের জন্য একটু অন্যভাবে লিখি। উই নাও কনসিডার এ পাথ এক্স অফ টি প্রাইম। কোটি পাথের মধ্যে যে কোনো একটা, ইনফিনিট সংখ্যক পাথের মধ্যে একটা পাথ নাও। উই নাও কনসিডার এ পাথ এক্স টি প্রাইম connecting the initial and the final space-time points such that the value of x of t prime at intermediate times t1, t2 up to tn minus 1 are x at time ti prime equal to xi. Okay. Therefore, a sumta is nothing but integral, car integral of the Lagrangian. ওই পাথ ধরে ধরে যাচ্ছি, সেই পাথ ধরে ধরে ল্যাগ্রাঞ্জিয়ানটা প্রতিটা বিন্দুতে আমার জানা আছে। ওকে, সেই ল্যাগ্রাঞ্জিয়ানের টাইম ইন্টিগ্রাল করছি, এটা হচ্ছে অ্যাকশন ফর দ্যাট পার্টিকুলার পাথ। এই পুরোটা একটা নাম্বার। সো এস depends upon the entire path I have chosen from the initial space-time point to the final space-time point. X of t prime is a function of time. S is not a function of time. S is a number. Okay, right. S t prime এর উপর নির্ভর করে না। S নির্ভর করে পুরো পাথের উপরে, পুরো path connecting the initial space-time point to the final space-time. S is a functional of x t prime. X of t prime is a function. প্রতিটা t prime এর মধ্যে x gives a number. সে সব t prime এর জন্য x নাম্বার কালেকশন যদি করো, that becomes a graph. সে এন্টায়ার গ্রাফের জন্য আরেকটা নাম্বার ক্যালকুলেট করবো এইভাবে, সেটাই সে নাম্বারটাকে বলা হবে s. S is a function of x of t prime. Function of function. S is a functional of x of t prime. Okay. S, এই জন্য থার্ড ব্র্যাকেট, S, a third bracket, functional of x of t prime is the action calculated along that particular path. Since we are integrating over xi, intermediate time, intermediate location উপর integrate করা মানে সব পাথের উপর integrate করা। We are effectively summing the exponential in equation 8 over all conceivable paths connecting the initial 2 points. We define the path integral as this. Mathematically, integrate over all paths মানে হচ্ছে এইভাবে ইন্টিগ্রেশন করবে। তার মানে এইটা ইকুয়েশন 8 যেটা ছিল সেটাই লিখেছি, এটাই পাথ ইন্টিগ্রাল। এইটা পুরো জিনিসটাকে বলছি কার্লি ডি অফ এক্স। অবশ্যই এখানে n টেন্ডস টু ইনফিনিটি হবে অথবা এপসাইলন টেন্ডস টু ফাইনাইট হবে, কিন্তু n টাইমস এপসাইলন টেন্ডস টু 0 হবে, কিন্তু n টাইমস এপসাইলন হবে ফাইনাইট, t minus t naught। এটাকে বলা হবে পাথ ইন্টিগ্রাল।
যখন n টেন্ডস টু ইনফিনিটি। আর এটাকে লেখা হবে ইন্টিগ্রাল ওভার দি ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাকশন ওভার এ পার্টিকুলার পাথ। সেটাই লেখা হচ্ছে, এটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল পাথ, মানে হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে এটা। আর ইন্টিগ্র্যান্ড হচ্ছে e টু দ্য পাওয়ার I বাই h কাট অ্যাকশন ওভার এ পার্টিকুলার পাথ x অফ t প্রাইম। ইন্টিগ্রেট করলে এক এক পাথ ইন্টিগ্রেট করে যখন x1 x2 ইত্যাদি ভ্যারি করাবে, অটোমেটিকলি পাথগুলো ভ্যারিড হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল ফর্মুলা। ওকে, এখন আমি চলে যাই। এখন আমি পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ফর এ ফ্রি পার্টিকেল ক্যালকুলেট করব। এটা ফর এ ফ্রি পার্টিকেল ক্যালকুলেট করব। ওকে, এটা নতুন। ফর এ ফ্রি পার্টিকেল v equal to 0. Therefore the Lagrangian is simple. Lagrange is t minus v, v শূন্য, তাহলে হাফ m x dot square of time t। এই রানিং টাইম t হবে কি t প্রাইম হবে সেটা ডিপেন্ড করে নোটেশন উপরে। তুমি যদি একটা n টাইমকে t ধরে বসো, তাহলে ওই t কে তার রানিং টাইম ধরা যাবে না। তুমি যদি রানিং টাইম t লিখতেই চাও, তাহলে n টাইমকে t ধরো না, n টাইমকে বলো t2 t1, n টাইমকে বলো t প্রাইম, কিছু একটা বল, তাহলে রানিং টাইম t লেখা যাবে। ওকে, আমি এখন n টাইমটা t ধরে ফেলেছি বলে এই রানিং টাইমটা t ধরা যাবে না। রানিং টাইম মানে হচ্ছে ভ্যারিয়েবল টাইম, যেটা ওইটাকে t প্রাইম দিয়ে প্রকাশ করলাম। যাই হোক, এটা হচ্ছে আমাকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, তাই তো? পাথ ইন্টিগ্রাল ওভার এক্সপোনেনশিয়াল অফ দি অ্যাকশন ওভার অল পাথস। অবশ্য এসটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, খুব সোজা। এই পাথ ইন্টিগ্রালের মানে কি? ওই মানে হচ্ছে ওইটা m ওভার 2 পাই h কাট এপসিলন n বাই 2। এটা তোমার নর্মালাইজেশন থেকে হচ্ছে, আর ইন্টিগ্রাল আছে ওভার দি ইন্টারমিডিয়েট লোকেশনস I equal to 1 to n minus 1, আর e to the power I by h কাট ইন্টিগ্রাল। ইন্টিগ্রালটাকে সাম হিসাবে লেখো এপসিলন, এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড টাইমস এপসিলন করে করে 0 থেকে n minus 1 n ইন্টারভ্যালের উপর যদি অ্যাড করো, সেটা হবে ইন্টিগ্রাল। এটা বুঝো তো? এই জিনিসটা যে ইন্টিগ্রাল, এটা বোঝো তো? এটা তো রিমানের ডেফিনেশন অফ এন ইন্টিগ্রাল। এটা রিমান ইন্টিগ্রাল। এট টাইম t নট থেকে t পর্যন্ত যদি ইন্টিগ্রাল করতে চাও, পুরো ইন্টারভ্যালকে ভাগ করে ফেলো, প্রতিটা ভাগের মধ্যে ইন্টিগ্র্যান্ডটা কত ক্যালকুলেট করে প্রতিটা ভাগের দৈর্ঘ্য দিয়ে ওই ইন্টিগ্র্যান্ডের ভ্যালু দিয়ে গুণ দাও, তারপর সব যোগ দাও। ওই ভাই তো, এটা তো রিমানের সংজ্ঞা, এটাই তো ইন্টিগ্রেশনের সংজ্ঞা। আচ্ছা, তারপরে আবার বলি, ধরো নোটেশনটা বারবার করতে হয়, না তো ওয়ান গেটস কনফিউজ। আমি যদি এটা চাই, সাপোজ আমি এটা চাই, fx dx from x0 to x দিব, x দিলে তো হবে না, ফ্রম ধরো x0 টু সামথিং, বড় হাতের x দেই। এখানে যদি x রাখতে চাও, তাহলে এখানে x দেওয়া যাবে না। এখানে যদি x দেই, তাহলে x প্রাইম। তাহলে ধরো এটা ধরো x অ্যাক্সিস, শুরু করেছি x নটে, শেষ করেছি x এ, মাঝখানে n সংখ্যক ভাগ করি। এখানে x1, এখানে x2, এখানে x3, একটা পাথ ধরে ইন্টিগ্রেশন হবে, সোজা x অ্যাক্সিস বরাবর ইন্টিগ্রেশন হবে। ওকে, x4 এভাবে যাচ্ছে। এই প্রতিটা সাব ইন্টারভ্যালের মান কত? আচ্ছা, আমি কিন্তু x এর উপর ইন্টিগ্রেট করছি, এপসাইলনের মান কত হবে? x মাইনাস x নট ডিভাইড বাই n। তাহলে এই সাব ইন্টারভ্যালে f এর মান কত?
সাব ইন্টারভ্যালে যে কোনো জায়গায় ইন্টিগ্রালের মান কত? f of x naught গুণ এপসাইলন। এই সাব ইন্টারভ্যালে যে কোনো জায়গায় এফ এর মান কত? আদি পয়েন্টে করো, এখানে আদি পয়েন্টে নিচে, তাহলে এই সাব ইন্টারভ্যাল আদি পয়েন্টে ইন্টিগ্রালের মান কত? যোগ এফ এট এক্স ওয়ান গুণ এইটা এপসাইলন। পরবর্তী সাব ইন্টারভ্যালে যাও, এই সাব ইন্টারভ্যালে যে কোনো পয়েন্টে ইন্টিগ্রালের মান কত? আদি পয়েন্টেই দেখো, এফ অফ এক্স টু টাইমস এপসাইলন। এই করে করে শেষ পয়েন্টে আসো। এখানে শেষ ইন্টারমিডিয়েট পয়েন্ট হচ্ছে এক্স এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে শেষ সাব ইন্টারভ্যাল, এনতম সাব ইন্টারভ্যাল। এইখানে এফ এর মান কত? প্লাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান টাইমস এপসাইলন। তাহলে একটু সাম নোটেশন লেখো, এপসাইলন I equal to 0 to n minus 1 f of xi. Okay, এটাই তো হচ্ছে ইন্টিগ্রাল f of x prime dx prime from x naught to x. এটা রিমান ইন্টিগ্রালের সংজ্ঞা তোমার জানতে হবে। আচ্ছা, এই এখন আমাকে ধরো এইটাই আমার হয়ে গেছে, সেট আপ হয়ে, এই 12 নম্বর ইকুয়েশন আমাকে ইন্টিগ্রেট করতে হবে, আর কিচ্ছু না। এই যেখানে ইন্টিগ্রেশনটা আছে এটা আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, এক্স নট টি নট এক্স টি। ওকে, তো করে যাই। এটা এখন অঙ্কের, এটা একটা অ্যালজেব্রা, টিডিয়াস অ্যালজেব্রা। এটা একেবারে সংকট থেকে নেওয়া। টিডিয়াস অ্যালজেব্রা হলেও আমি এখানে করতে চাই। এখানে করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এখানে যদি আমি করি তাহলে তোমরা যদি এখানে একটা ভাষা একটা বোঝো, তাহলে আবার তোমরা মোটিভেটেড হবে বাসায় গিয়ে নিজের খাতায় নিজের আবার করে ফেলা, কারেক্টলি করা। ওকে, আর আমি যদি এখানে ভাষা করি তোমরা আর এটা করবেই না, এটা তোমাদের করতে হবে। ওকে, এটা জটিল হলেও বিরক্তিকর হলেও করতে হবে। ফিজিক্স কিন্তু সবসময় বেশিরভাগ বিরক্তিকর। 90% of the time physics is tedious. Doing physics is tedious. 10% of the time যখন অঙ্কটঙ্কগুলো হয় একটা রেজাল্ট পাও, ভালো লাগে, but it's really tedious. You have to work very hard. এই ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। দেখে খুব বিভৎস একটা ইন্টিগ্রাল মনে হচ্ছে, বিভৎস মোটামুটি বিভৎস ইন্টিগ্রাল। ওকে, আবার ধরো n টেন্ডস টু ইনফিনিটি করতে হবে। ইনফিনিটি করলে কিন্তু এটা ফাইনাইট হবে, অটোমেটিকলি হয়ে যাবে, তোমরা দেখবে। ওকে, এখানে এপসাইলনটা হচ্ছে t মাইনাস টি নট বাই n, আর xi ডট মানে হচ্ছে পরবর্তী এপসাইলন সেকেন্ড পরে গিয়ে x এর মান কত। ধরো কোন একটা বিশেষ সময়ে এট টাইম টি আই পার্টিকেলটার পজিশন ছিল xi, এপসাইলন সেকেন্ড পরে গিয়ে পার্টিকেলটার লোকেশন হলো xi প্লাস 1। যেই পাথ ধরে যাচ্ছি, যে পার্টিকুলার পাথটা নিয়েছি, সেই পার্টিকুলার পাথ ধরে গেলে এট টাইম টি আই পার্টিকেলের লোকেশন হবে xi, এবং এট টাইম টি আই প্লাস 1 পার্টিকেলটার লোকেশন হবে xi প্লাস 1। তো সেই পাথ ধরে ধরে এট টাইম টি আই ভেলোসিটির মান কত? xi ডট এইটা। অন্য পাথ ধরে গেলে xi এর মান ভিন্ন হবে, xi প্লাস মানের মান ভিন্ন হবে, xi ডট মানও ভিন্ন হবে। ওকে, এই যে টাইমটা ভাগ করেছি আবার দেখিয়েছি এখানে, ভাগের কয়টা ভাগ হয়েছে? n সংখ্যক ভাগ হয়েছে। n সংখ্যক ভাগ যদি করতে চাই তাহলে ইন্টারমিডিয়েট টাইম কটা নিতে হয়েছে আমাকে? পুরো কটা? পুরো ইন্টারভ্যালকে n সংখ্যক ভাগে ভাগ করতে চাই।
এই পুরো ইন্টারভ্যাল আছে টি নট টু টি, এটাকে দুই ভাগে ভাগ করো। তাহলে মাঝখানে একটা টাইম নিয়ে দুই ভাগে ভাগ করলাম, টি নট থেকে টি ওয়ান এক ভাগ, টি ওয়ান থেকে টি আর একটা ভাগ। তাহলে ইন্টারমিডিয়েট টাইম কটা? একটা। একটা নিলে দুই ভাগ হয়। এই পুরো টাইমকে তিন ভাগে ভাগ করো, একটা নিলাম টি ওয়ান আর নিলাম টি টু। তাহলে ইন্টারমিডিয়েট টাইম কটা? দুটো। দুটো। এই কাউন্টিং গুলা ভুল হওয়া চলবে না। n-1 তাহলে রাইট, টি নট থেকে টিটাকে টিএন বলেছি, এই পুরো ইন্টারভ্যালকে এন ভাগে ভাগ করেছি। ইন্টারমিডিয়েট টাইম কটা নিয়েছি? n-1। এই যে t1 t2 আপ টু tn-1। tn-1 এর পরেই তো n টাইম। n টাইমে এখানে ভ্যালু হচ্ছে x, আর আদি টাইমে ভ্যালু ছিল x0। Okay, for notational convenience we let xn be equal to x, where x is the final position. We only integrate over the positions. We only integrate যখন করি x এর উপরে যে ইন্টিগ্রেশন আছে dxi, খেয়াল রাখো i কি, i equal to 1 to n-1। তার মানে t1 লোকেশনে, t1 সময়ে পার্টিকেলটার পজিশনটা আনসার্টেন। পার্টিকেলটার পজিশনকে যদি x1 দিয়ে ডিনোট করি at টাইম t1, x1 এর মান -∞ থেকে +∞ পর্যন্ত ভ্যারি করতে পারে, ফলে x1 এর উপর ইন্টিগ্রেট করতে হবে। আবার at টাইম t2 পার্টিকেলের লোকেশনকে যদি x2 দ্বারা ডিনোট করি, x2 এর মানও ভ্যারি করবে from -∞ to +∞। ফলে x1 x2 x3 ইন্টারমিডিয়েট মোমেন্টসে পার্টিকেলের লোকেশন যেটা আছে সেগুলোর উপর আমাকে ইন্টিগ্রেট করতে হবে, যেমন এখানে করা আছে। ওকে, কাকে ইন্টিগ্রেট করতে হবে? এই ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্র্যান্ড ইজ দ্য ফেজ ফ্যাক্টর, রাইট? e to the power i e by h cut, i সঙ্গে এটা রিয়েল, এগুলো সব রিয়েল। এটা একটা ফেজ ফ্যাক্টর। সেই ফেজ ফ্যাক্টরটা কি? ফেজ ফ্যাক্টর ইজ নাথিং বাট দ্য অ্যাকশন, রাইট, along a particular path. So multiplied by epsilon by h cut, multiplied by 1 by h cut. এপসাইলন তে গিয়ে তো এই এপসাইলনটা নিয়েই তো ইন্টিগ্রেশন, সেটা তো অ্যাকশন। তাহলে অ্যাকশন বাই এইচ কাট। ওকে, তাহলে আমার পাথ ইন্টিগ্রাল হচ্ছে এটা, এটা ফেজ ফ্যাক্টর m/2 pi h cut epsilon n/2, এটা হচ্ছে নরমালাইজেশন ফ্যাক্টর। ইন্টিগ্রেশন ওভার দি ইন্টারমিডিয়েট লোকেশন পজিশনস of e to the power I by h cut times s. এই এপসাইলন নিয়ে এটা আছে, সেটা হচ্ছে s along a particular path। আর xi যেটা আছে, xi ডট কে লেখা হলো xi plus 1 minus xi over epsilon whole square। অবশ্যই xi ডট কে আমি অনেকভাবে লিখতে পারি, epsilon tends to 0, তো xi ডট কে আমি এভাবে লিখতে পারতাম, xi minus 1 whole thing divided by epsilon square, এটা বলতে পারি, রাইট? জাস্ট দুটো লোকেশন নিলাম, দুটো কাছাকাছি লোকেশন নিলাম। একটা লোকেশন হচ্ছে xi আর একটা হচ্ছে xi plus 1, তাদের মধ্যে সময়ের তফাৎ হচ্ছে এপসাইলন। যে পাথ ধরে গেলাম, সে পাথ ধরে গেলে at টাইম ti লোকেশন ছিল xi, at টাইম ti plus 1, তার মানে এপসাইলন সেকেন্ড পরে গিয়ে লোকেশন হলো xi plus 1। এটা হচ্ছে পরিবর্তন, ডিসপ্লেসমেন্ট, ডিভাইড বাই টাইম, ওটাই হচ্ছে ভেলোসিটি স্কয়ার। ওকে, মোটামুটি হয়ে গেছে, এটাই করতে হবে। এখানে ফেজ ফ্যাক্টর, এটা কি, এটা বলে, এটা ফেজ ফ্যাক্টর, এটা নরমালাইজেশন ফ্যাক্টর, এটা ইন্টিগ্রেশন, আর এখানে এপসাইলনটা বাইরে নিয়ে রাখো। ওকে, এটা সাজিয়ে রাখো, এটা স্কয়ার আছে তো, এপসাইলন স্কয়ার বাইরে যাবে, উপরে একটা এপসাইলনের সঙ্গে ক্যান্সেল করবে, রাইট? আর এখানে আছে আই আছে, এম আছে, আই আছে, এম আছে, নিচে 2 আছে, এইচ কাট আছে, আর নিচে একটা এপসাইলনও থাকবে। নিচে আসলে ছিল দুটো এপসাইলন, এপসাইলন স্কয়ার, আর আগে থেকে একটা এপসাইলন উপরেই ছিল, কাটাকাটি গিয়ে নিচে একটা এপসাইলন হলো।
আর এই সাম থেকে যাবে I epsilon I equal to 0 to n minus 1 এগুলো তো বাইরে গেছে xi plus 1 minus xi squared এই epsilon স্কোয়ারটাও বাইরে নিয়েছি সাজে এইটা এখনো বিভৎস একটা বিদ্ঘুট একটা ইন্টিগ্রাল মনে হচ্ছে at this stage it is convenient to make a change of variable এখনো সাজিয়ে নিচ্ছি চেঞ্জ অফ ভ্যারিয়েবল হচ্ছে কি এইটা এখানে কিন্তু স্কয়ার x এর স্কয়ার আছে আর এইখানে m/2h কাট এপসাইলন এটা কোএফিশিয়েন্ট তো এই জিনিসটার স্কয়ার রুট টাইমস x ওটাকে যদি বলি y তাহলে m/2h কাট এপসাইলন m/2h কাট এপসাইলন এখানে আছে এটার স্কয়ার রুট করে x এর সঙ্গে গুণ দিলে যেটা হবে সেটাকে বলছি y তাহলে এখানে কিন্তু ওটাকে যদি y বলি তাহলে এখানে লিখতে হবে y at I plus 1 minus y at I square এটা থাকবে না ওকে সেটা লিখবো আর বাকি যা আছে সব সেম থাকবে এই চেঞ্জ অফ ভ্যারিয়েবল করার ফলে এই এক্সপোনেন্টে হয়ে গেল y at I plus 1 minus y at I square আর একটা I ছিল এখানে এই আইটাকে যদি আমি নিচে লিখি তাহলে একটা মাইনাস সাইন দিয়ে লিখবো 1/i হচ্ছে মাইনাস i তাহলে আগে ছিল i টু উপরে ছিল i নিচে নিয়ে এসে একটা মাইনাস সাইন দিয়েছি আর ইন্টিগ্রেশন ওভার xi না করে yi তে চলে যাব তাহলে কিন্তু একটা ফ্যাক্টর বাইরে চলে যাবে dxi কত dxi হবে 2h cut epsilon by m raised to the power half times dyi এই ফ্যাক্টরটা 2h cut epsilon by m raised to the power half n কত n minus 1 সংখ্যক বার আসবে কারণ এখানে আছে n minus 1 সংখ্যক ভ্যারিয়েবল তো সেটা ইন্টিগ্রেশনের বাইরে যাবে তার বাইরে যদি যায় এটা হচ্ছে ওই যে ওই ফ্যাক্টরটা 2h cut epsilon over m raised to the power half এটা n minus 1 বার বাইরে যাবে কারণ এখানে n minus 1 সংখ্যক ভ্যারিয়েবল আছে তো dxi থেকে যদি dyi তে যাই তাহলে এই ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে ইন্টিগ্রেশনকে 2h cut epsilon by m raised to the power half এটা raised to the power n minus 1 ওকে এটা হচ্ছে চেঞ্জ অফ ভ্যারিয়েবলের জন্য একটা ফ্যাক্টর আসলো এই ফ্যাক্টরটা আসে তুমি যখন ইনফিনিটেসিমাল প্রপাগেটর ক্যালকুলেট করছিলে সেখান থেকে এই ফ্যাক্টরটা এসছে এখন এটা এসছে ফ্রম দ্য চেঞ্জ অফ ভ্যারিয়েবল x থেকে y তে গেছি এখন ইন্টিগ্রেশন হচ্ছে উইথ রেসপেক্ট টু y আর এক্সপোনেন্টটা সোজা হলো মাইনাস সাম ওভার i ফ্রম 0 to n minus 1 এখানে কয়টা টার্ম আছে এখানে কয়টা টার্মের সাম আছে বলো দেখি n সংখ্যক টার্মের সাম আছে কারণ 0 তো নিতে হবে রাইট এটাই তার মানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কিন্তু ওভার n minus 1 সংখ্যক ভ্যারিয়েবল আমি ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু y1 y2 y3 yn minus 1 আমি y0 সাপেক্ষে ইন্টিগ্রেশন করব না y0 ভ্যারিয়েবল না আমি yn এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব না আমি যখন i equal to n minus 1 নেব তখন এখানে নেব yn এর সাপেক্ষে ইন্টিগ্রেশন নাই yn টা হচ্ছে শেষ বিন্দু yn equal to y ওকে আর y0 হচ্ছে y0 এবং x0 এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা এটা এখান থেকে পাবে এখানে x0 বসালে এখানে y0 এখানে x বসালে এটা হবে y এখানে xn বসালে এটা হবে yn যাই হোক এখন আমাকে এগুলো হচ্ছে গাউসিয়ান ইন্টিগ্রাল স্কয়ার আছে স্কয়ার থাকলে এগুলো গাউসিয়ান ইন্টিগ্রাল এটা মাল্টিপল ইন্টিগ্রাল আমার এখানে ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল আছে n minus 1 সংখ্যক n minus 1 টা ইন্টিগ্রেশন করতে হবে so we have to do the Gaussian integrals over the variables y1 y2 yn minus 1 y1 y2 yn minus 1 n minus 1 সংখ্যক ইন্টিগ্রেশন করতে হবে তো করা শুরু করো আগে y1 এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো তারপরে ওটা হয়ে গেল y2 এর সাপেক্ষে করো তারপরে y3 সাপেক্ষে করো এই করে করে শেষে আসো আচ্ছা y1 কোথায় কোথায় আছে এখানে
এই সামের মধ্যে i ইকুয়াল টু 0 টার্মে y1 আছে। i ইকুয়াল টু 0 যখন নেবে তখন এখানে হবে y1 মাইনাস y0 স্কয়ার। ওই টার্মে একটা y এর মান আছে, আরেক টার্মে আছে y1। তারপর i ইকুয়াল টু 1 টার্মে যদি যাও সেখানে কিন্তু y এর মান আছে। i ইকুয়াল টু 1 যদি নেই তবে হবে y2 মাইনাস y1। তাহলে y1 কিন্তু দুই জায়গায় আছে, y1 দুই জায়গায় আছে, y2 দুই জায়গায় আছে। y2 কোন কোন জায়গায় আছে? এক্সপোনেন্টে। i ইকুয়াল টু 1 যখন নেব তখন তো y মান আছে, সেই টার্মে y2 আছে। তারপর i2 যখন নেব তখন সেটা হবে y3 মাইনাস y2, সেই টার্মে y2 আছে। তো দুটো এক্সপোনেন্ট, দুটো টার্মে y1 আছে, দুটো টার্মে y2 আছে, দুটো টার্মে y3 আছে ইত্যাদি। আমি y1 নিয়ে শুরু করতে চাচ্ছি। সো y1 ইন্টিগ্রেশনটা আগে করব। আমি ধরো যাক এটা হচ্ছে y1 ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল dy1, বাকি তো কোএফিসিয়েন্ট আছেই, এগুলো তো আছেই। আমি শুধু এখানে dy1টা করে নিতে চাচ্ছি। তাহলে এখানে এক্সপোনেন্টের দুটো টার্ম হবে, -1/i তো আছেই, তার সঙ্গে থাকবে y1 মাইনাস y0 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। তাহলে i1 হচ্ছে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু y1, এক্সপোনেনশিয়াল, এই -1/i তো আছেই, তার সঙ্গে থাকছে y1 মাইনাস y0 স্কোয়ার যোগ y2 মাইনাস y1 স্কোয়ার। এটা i ইকুয়াল টু 0 টার্ম থেকে এসছে, এখানে y মান আছে। i ইকুয়াল টু 1 যখন নেব তখন আবার আরেকবার y1 আসবে। এখানে y0 আর এখানে আরেকটা টার্ম হচ্ছে y2, আর y1টা দু জায়গাতে আছে। y1 এর উপর আমাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। এটাকে একটু সিম্পলিফাই করে লিখব। এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে একটু সিম্পলিফাই করে লিখি। দেখো এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে এই -1/i বাদ দিয়ে এটাকে বলে কার্লি ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট। এটা ভেতরে কি আছে? y1 মাইনাস y0 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লেখো। এখানে তো আমি তো করছি y1 এর উপর ইন্টিগ্রেশন করছি, তো y1 এর দিয়ে সাজাও। y1 এর কোয়াড্রেটিক টার্ম কোনটা, y1 এর লিনিয়ার টার্ম কোনটা, আর কোন টার্মে y1 নেই। এটা যখন y স্কোয়ার করবে একটা টার্ম হবে y1 স্কোয়ার, ওটা কোয়াড্রেটিক ইন y1টা কিন্তু আমার ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল। তো আমি সেই জন্যই আমি y1 এর দিকে দৃষ্টিপাত করছি। এটাকে আমি সাজাবো অ্যাজ এ পলিনোমিয়াল ইন y1, কারণ আমার ইন্টিগ্রেশন আছে উইথ রেসপেক্ট টু y1। দিস উইল বি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এই যে এক্সপোনেন্ট কার্লি ব্র্যাকেটের ভেতরে যেটা আছে দ্যাট উইল বি এ পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইন টার্মস অফ y1, কারণ এখানে স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার যখন করবে এখান থেকে y1 স্কোয়ার আসবে একবার, এখানে যখন আবার স্কোয়ার হবে আবার y1 স্কোয়ার আসবে দুইবার, তাহলে 2y1 স্কোয়ার। এখান থেকে আসবে -2y0 y1, ওটা লিনিয়ার টার্ম। এখান থেকে আসবে -2y2 y1, তাহলে y1 টা কমন নিলে থাকছে কত? -2 y0 প্লাস y2। এটা লিনিয়ার ইন y1। আর y1 নাই, এখানে হবে y0 স্কোয়ার আর এখানে হবে y2 স্কোয়ার। এখানে y1 নাই, ইন্ডিপেন্ডেন্ট y1। যে টার্মটা ইন্ডিপেন্ডেন্ট y1 সেটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নাও। i1 দাঁড়াচ্ছে এক্সপোনেনশিয়াল অফ এটা বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশনের বাইরে। অবশ্য এখানে সঙ্গে 1 মাইনাস i আছে, তো এখানে -1/i নিয়ে এক্সপোনেন্টে তুলে দিয়ে বাইরে নিয়ে যাও। এক্সপোনেন্ট -1/i y0 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার বাইরে চলে গেল, ভেতরে রইল ইন্টিগ্রেশন বাই y1। এই দুটো টার্ম থেকে যাবে। এক্সপোনেনশিয়াল অফ -1/i কোয়াড্রেটিক টার্মটা আছে আর এই লিনিয়ার টার্মটা আছে। ওকে, এখন আমি একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন করব। e টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, আলফাটা কমপ্লেক্স হতে পারে, প্লাস বিটা এক্স, এই ধরনের একটা ডিএক্স। e টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বিটা এক্স
dx লিখতে হবে, dx from minus ∞ to plus ∞, এটা হচ্ছে এটা, pi by alpha raised to the power half e to the power beta square by 4 alpha. এখানে তাহলে আলফা কি নেব? y1 স্কয়ার, আমার তো ইন্টিগ্রেশন হচ্ছে y1, y1 মানে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত? -2/i, ওটাই হবে আলফা, -2/i, তো মাইনাস আলফা, তাহলে এখানে আলফা কত? 2/i হচ্ছে আলফা। আর y1 এর যে কোএফিসিয়েন্ট সেটা হবে বিটা, y1 এর কোএফিসিয়েন্ট কত? এই মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2y0/y2 ডিভাইড বাই i, ওটাই হবে বিটা। তাহলে আমার ইন্টিগ্রেশন i1 কি দাঁড়ালো? এটা তো রইল, আর এইখানে হবে পাই বাই আলফা টু দ্য পাওয়ার হাফ, পাই কি আলফা দিয়ে ভাগ দাও মানে এই ছোট হাতের আইটা উপরে চলে যাবে, i পাই বাই 2 রেজ টু দ্য পাওয়ার হাফ, আর এটা এক্সপোনেনশিয়াল অফ বিটা স্কয়ার, বিটা স্কয়ার মানে এটা স্কয়ার, এটা স্কয়ার করলে i স্কয়ার -1, তো বিটা স্কয়ার করলে তো এটা কনস্ট্যান্ট টার্ম i পাই বাই 2 exponential of y0 plus y2 squared for 2i. ওকে, এটা কেমন একটু সিম্পলিফাই করে দেখব। এখন দেখো y1 চলে গেল, i1 becomes a function of y0, y0 হচ্ছে আদি পয়েন্টটা y0, আর i1 এর পরবর্তী পয়েন্ট হচ্ছে i2, আর i1 এর ছিল y1 ছিল at time t1, পরবর্তী টাইমে y এর মান হচ্ছে y2, আদি টাইম y স্কয়ার y2 স্কয়ার। সো i1 যখন করলে, তখন y1 এর উপর যখন ইন্টিগ্রেশন করে ফেললে তখন y2 রয়ে গেল, ওই ইন্টিগ্রেশন y2 আছে, দিস ইজ দ্য ফাংশন অফ y2। পরবর্তী যখন y2 ইন্টিগ্রেশন করব তখন এটা দিয়ে এই ফাংশন দিয়ে গুণ হবে, এখানে যে y2 আছে এটা আমার সঙ্গে নিতে হবে। ওকে, এটাকে তার আগে এটাকে একটু সিম্পলিফাই করে লিখি। তাহলে এই যে দুটো এক্সপোনেন্ট আছে, এই দুটো একসঙ্গে লেখো, তাহলে এখানে i পাই বাই 2 রেজ টু হাফ, এটা আলাদা হলো এক্সপোনেনশিয়াল এইটা, এখানে যদি -2i কমন নেই তাহলে এখানে 2y0 স্কয়ার প্লাস 2y2 স্কয়ার হবে, আর এখানে হয়ে যাবে মাইনাস, কারণ -2i কমন নিয়েছি, এখানে 2i ঠিকই ছিল, মাইনাস ছিল না, মাইনাস হিসাবে কমন নিয়েছে, ফলে এখানে এক্সট্রা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস y0 প্লাস y2 স্কয়ার। এটা একটু সিম্পলিফাই করো, এটাকে এই স্কয়ার তুলে দাও, y0 স্কয়ার প্লাস y2 স্কয়ার মাইনাস 2y0y2, এখান থেকে কাটাকাটি গিয়ে এটা দাঁড়াবে y2 মাইনাস y1, y0 স্কয়ার। i1 হচ্ছে এই একটা ফ্যাক্টর i পাই বাই 2 রেজ টু দ্য পাওয়ার হাফ এক্সপোনেনশিয়াল -1/2i, এটা দাঁড়াবে y2 মাইনাস y0 স্কয়ার। y2 হচ্ছে 1 এর পরেরটা, 1 মানে হচ্ছে t1 সময়ে y এর মান কত? y1 এর উপর ইন্টিগ্রেট হয়ে গেছে, ইন্টিগ্রেশন করার পর ইট বিকাম ফাংশন অফ দ্য নেক্সট y, এট টাইম t2 y এর মান কত? y2, x এর মান x2, y এর মান y2, আর y0 টা আদি সময়ে y এর মান। খেয়াল রাখো i1 এর ফর্ম এইরূপ, i পাই বাই 2 টু দ্য পাওয়ার হাফ e টু দ্য পাওয়ার এক্সপোনেনশিয়াল -1/2i, এখানে 2i, i1 চাচ্ছি হলো 2, y2 মাইনাস y0 স্কয়ার। এখন y1 এর উপর ইন্টিগ্রেশন হয়ে গেল। ওকে, আর এই ফ্যাক্টরগুলো তো লাগবেই, শুধু y1 এর উপর ইন্টিগ্রেশন করেছি, এগুলো তো আছেই সঙ্গে, এগুলো একদম লাস্ট স্টেপে বসাবো, শুধু এই ইন্টিগ্রেশনটা করছি আমরা। y1 ইন্টিগ্রেশন হলো, এখন y2 ইন্টিগ্রেশন করতে হবে, এইভাবে করে করে আমাকে আলটিমেটলি yn-1 ইন্টিগ্রেশন যখন ছেড়ে ফেলবো আমার ফাইনাল উত্তর হয়ে যাবে, ইন্টিগ্রেশনের ফাইনাল মান পেয়ে যাব, সেই ফাইনাল মানকে এই সমস্ত ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে, তারপরে আমি প্রপাগেটর পাবো। আমি ইন্টিগ্রেশন পর্যায়ে আছি, একটা করেছি y1 এর উপর ইন্টিগ্রেশন করে ফেললাম, এটা হলো। নেক্সট
Just give me 5 minutes. Now, give me just 2 minutes. 1 minute. একটু পানি খেয়ে নেই. Okay, next we do the integral over y2. The variable y2 occurs, কোথায় occur করে? In the I equal to 2 term of equation 15 and also in I equal to 1 equation 16. y1 integration করার পরে যেটা রইলো সেটা becomes a function of y2. y2 আরেক জায়গায় আছে, দুই জায়গা থেকে y2 এনে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। y2 আরেক জায়গায় আছে, এখানে এখানে যখন দেখো কোথায় কোন ফর্মুলা, এখানে সাম করছি তো আমি তো y1 করেছি 0 এবং 1 নিয়েছি, i equal to 0 এবং 1 নিয়ে y1 টার্মগুলো পেয়েছি। i equal to 1 এ কিন্তু y1 ছিল, সেই y2 টা i1 এ রয়ে গেছে, ওই ইন্টিগ্রাল বড় হাতের i1 এ রয়ে গেছে। দুই রকম i হয়ে গেছে, তিন রকমের i হয়ে গেছে, এই একটা i, এই একটা i, আর বড় হাতের একটা i ইন্টিগ্রেশন করা। ধরো এখন i equal to 2 নিলাম, i equal to 2 নিলে y2 পাই না, এখানে y3 minus y2 স্কয়ার, তাহলে i equal to 2 নিলে হবে। y2 আর কিসে পাই? y2 পাই i equal to 1 যখন নেই তখনও y2 পাই। এই y2 টা কিন্তু i ওই ক্যাপিটাল I1 এর সঙ্গে গেছে, সেখানে একটা i2 রয়ে গেছে, সেটা আনতে হবে, সেটা গুণ। আর এইখানে i equal to 2 নিয়ে যেটা পাবো, এই দুটো গুণ দিয়ে তারপরে y2 এর উপর স্কয়ার, y2 এর উপর ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি i equal to 2 বসাই, তাহলে এখানে হবে y3 minus y2 i স্কয়ার, এই টার্মটা নিতে হবে আর dy2 করতে হবে। আর y2 ওই i ক্যাপিটাল I1 এর মধ্যে y2 আছে, সেটাও আনতে হবে সঙ্গে। এই ক্যাপিটাল I1 এর মধ্যে y2 আছে, ওকে, সেটা আনতে হবে। এই যেটা এই ক্যাপিটাল I1 এটা রয়ে গেছে ইন্টিগ্রেশনের ভেতরে। ওকে, সো করো, dy2 করছি, i equal to 2 নিয়েছি, ছোট হাতের i equal to 2, সেই টার্মটা হলো এক্সপোনেনশিয়াল -1 বাই i y3 minus y2, এখানে ছিল y i plus 1 minus yi ছিল, i equal to 2 নিয়েছি, তাহলে y3 minus y2 স্কয়ার, এখানে y2 পাওয়া গেল। y2 আবার ক্যাপিটাল I1 এও আছে, এখানে আছে ক্যাপিটাল I1 টা আবার লিখলাম এখানে i পাই over 2 raised to the power half exponential -1 by 2i y2 minus y0 স্কয়ার exponential -1 by 2i y2 minus y0 স্কয়ার। y0 তো ফিক্সড, আপাতত y3 ফিক্সড, কারণ আমি y2 এর উপর ইন্টিগ্রেশন করছি, এরপরে y3 এর উপর ইন্টিগ্রেশন করা হবে, কিন্তু y0 টা ফিক্সড, কোন ইন্টিগ্রেশন y0 এর উপর ইন্টিগ্রেশন হবে না। এটা একটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে লেখো, আর এই দুটো এক্সপোনেন্ট একসঙ্গে মিলাও, মিলিয়ে y2 ইন্টিগ্রেট করে ফেলো। এই কনস্ট্যান্ট টার্মটা বাইরে নিলাম, দুটো এক্সপোনেনশিয়াল টার্ম একসঙ্গে লিখলাম dy2, এখানে -2i আছে, এখানে আছে -i, -2i কমন নিলাম, 1 by 2i কমন নিলাম, এখানে যদি 2 লিখি তাহলে উপরে 2 লিখতে হবে, সো -2i টাইমস 2 y3 minus y2 স্কয়ার, এই দুই দিক কেটে গিয়ে -1 বাই রইল, আর এখানে হলো -2i তো বাইরে কমন হয়েছে, y2 minus y0 স্কয়ার। ওকে, এখন কিন্তু আমার ইন্টিগ্রেশন করছে উইথ রেসপেক্ট টু y2। সো এই যে এক্সপোনেন্ট যেটা আছে, দিস ইজ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইন y2। y2 দেখছি কারণ y2 এর উপর ইন্টিগ্রেশন আছে। দিস ইজ এ পলিনোমিয়াল ইন্টিগ্র্যান্ড, এই যে -2 এক্সপোনেন্টে যে ফাংশনটা আছে এই কার্লি ব্র্যাকেটের ভেতরে, দিস ইজ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইন y2, সেটা আমি করে নেই। তাহলে এই আবার সেই কার্লি ব্র্যাকেটের ভেতরে টার্মটা দেখে নাও, ওইভাবে সাজিয়ে নাও। প্রথম টার্মে থাকবে y2 স্কয়ার, দ্বিতীয় টার্মে থাকবে শুধু y2, আর তৃতীয় টার্মে y2 থাকবে না, সেভাবে সাজিয়ে নাও। তাহলে এই যে কার্লি ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা আলাদাভাবে দেখছি, 2 y3 minus y2 স্কয়ার যোগ y2 minus y0 স্কয়ার, এটাকে ইয়ে করে নাও, এটা যদি ভাঙাও y3 স্কয়ার প্লাস y2 স্কয়ার মাইনাস 2y3 y2, এটা ভাঙাল ওইরূপ। তাহলে
y2 এর কোয়াড্রেটিকটা y2 স্কয়ার কোন জায়গায় আসবে? এখান থেকে আসবে যখন স্কয়ার করব y2 স্কয়ার 2y2 স্কয়ার, এখানে যখন স্কয়ার করব y2 স্কয়ার, দুটো মিলে 3y2 স্কয়ার। এটা কোয়াড্রেটিক এর y2। এখন লিনিয়ার দেখছি, এখানে একটা টার্ম আছে মাইনাস 2y3y2, ওটা লিনিয়ার এর y2। এখানে একটা টার্ম আছে মাইনাস 2y0y2, ওটাও লিনিয়ার এর y2। তাহলে 2y2 যদি কমন নেই, এখান থেকে হবে 2y3 আর এখান থেকে y0। এটা লিনিয়ার এর y2, একটা y2 আছে। আর এখান থেকে থাকবে y3 স্কয়ার 2y3 স্কয়ার আর থাকবে y0 স্কয়ার, 2y3 স্কয়ার প্লাস y0 স্কয়ার, ওটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ y2। তাহলে একে ওইভাবে সাজিয়ে নিলাম এক্সপোনেন্টটাকে অ্যাজ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইন y2, y0 ইন y3। তার কারণ y3 সাপেক্ষে করি নাই, কারণ আমার তো ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু y2। এভাবে সাজালে আমার সুবিধা হবে। So I rearrange the exponent and write it as a polynomial in terms of y2. This is the quadratic term in y2. This is the linear term in y2. শুধু একটা y2 আছে। This is the term independent of y2. যে টার্মটা ইন্ডিপেন্ডেন্ট অফ y2 সেটা ইন্টিগ্রেশনের বাইরে যাবে। তাহলে ইন্টিগ্রেশনে দেখো বাইরে কি ছিল, i পাই বাই 2 তো আছেই, আর একটা টার্ম ইন্টিগ্রেশনের বাইরে যাবে। এই যে এক্সপোনেন্টের সঙ্গে -2y আছে, এটাও নিতে হবে সঙ্গে। -2y আর এইটা মিল একসঙ্গে ইন্টিগ্রেশনের বাইরে যাবে। বাইরে নাও এক্সপোনেন্ট ওই -2y সঙ্গে নিয়ে এই টার্মটা বাইরে যাবে, 2y3 স্কয়ার y0 স্কয়ার ইন্টিগ্রেশনের বাইরে যাবে। ভেতরে রইল কি, এই দুটো টার্ম থাকবে। -2y তো আছেই, তাহলে -2y 3y2 স্কয়ার -2y2 গুণ 2y3 প্লাস y0 হলো। এই ইন্টিগ্রেশন তো আগের মতো, এটাকে তো আগের মতো ইন্টিগ্রেশন, কিন্তু এটা e টু দ্য পাওয়ার মাইনাস আলফা x স্কয়ার প্লাস বিটা x, আবার এখানে লিখবে dx equal to pi by alpha raised to the power half exponential beta square by 4 alpha। তাহলে আমার এখানে আলফা কি নেব? আমার আলফা কি? আমার আলফা হবে 3/2i। তাহলে এখানে আছে 4 আলফা, 4 আলফা কত হবে? 6/i। আর আমার বিটা কত হবে? বিটা এখানে x কত? x তো হচ্ছে y2, তো বিটার মান কত হবে? এই -2y এর সাথে গুণ দেই, 2 কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস হবে, একটা 1/i আছে, 1/i নিয়ে y2 এর কোএফিসিয়েন্ট কত? y3 প্লাস y0/i, ওটাই বিটা। y0 প্লাস 2y3 ডিভাইড বাই i, এটাই বিটা। এই ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে i2 কত হবে? i2 হবে i পাই বাই 2 হাফ, এটা বাড়ি ছিল, আর এটা যদি অ্যাপ্লাই করো তাহলে পাই বাই আলফা যদি করো, আলফা কিন্তু পাই বাই আলফা কত? আলফা তো হচ্ছে 3/2i, তাহলে 2πi বাই 3 রেজড টু পাওয়ার হাফ e টু দ্য পাওয়ার বিটা স্কয়ার বাই 4 আলফা। 4 আলফা তো 6/i, আর বিটা স্কয়ার কত? i স্কয়ার -1, তাহলে বিটা স্কয়ার হচ্ছে মাইনাস y0 প্লাস 2y3 স্কয়ার। একটু সাজিয়ে নাও, i পাই বাই 2 রেজড টু পাওয়ার হাফ, এটার সঙ্গে নাও 2πi বাই 3 রেজড টু পাওয়ার হাফ, আর থাকলে এক্সপোনেন্ট এইটা আর এইটা 6/i, আইটাকে যদি 6 এর সঙ্গে নাও -i, মাইনাস মাইনাস কাটে গেল 6i। দুটো এক্সপোনেন্ট একসঙ্গে মিলিয়ে দাও, আবার -1/i কমন যদি নাও, তাহলে এখান থেকে হবে y0 স্কয়ার বাই 2, এখান থেকে হবে 2y3 স্কয়ার বাই 2, তার মানে y3 স্কয়ার। আর আমি তো কমন নিচ্ছি কত? -1/i, -1/i চলে গেলে এখানে রয়ে গেল -1/6, তাহলে -1/6 এটা স্কয়ার y0 স্কয়ার প্লাস 4y3 স্কয়ার এটা। এখন সাজাও, এটা হচ্ছে ইন টার্মস অফ পলিনোমিয়াল y3, যদি সাজিয়ে লেখো তুমি এটা পাবে, i2 পাবে
I square pi square 3 raised to the power half exponential minus y3 minus 1 y not মানে একেবারে আদিটা আর y3 মানে হচ্ছে at time t2 যখন y2 ইন্টিগ্রেশন করছিলাম y2 i2 ইন্টিগ্রেশন যখন করছিলাম with respect to y2 তার পরের yটা y2 তো হচ্ছে at time t2 y এর মান কত y2 টপ ইন্টিগ্রেশন হচ্ছে তারপরে হচ্ছে at time t3 y এর মান কত y3 তাহলে এখানে y3 minus y0 y0 হচ্ছে একেবারে আদি সম এটা বাই 3i এখানে 2 আর এখানে কিন্তু 3 ওকে তাহলে দেখো i1 এবং i2 একসঙ্গে আনো i1 i2 একসঙ্গে লেখো এটা i1 আমি আমার খাতায় লিখে রাখি তারপরে আবার স্ক্রিন শেয়ার যখন করব আমি i1 টা কত লিখে রাখছি i1 is I pi by 2 ছোট হাতের I pi by 2 raised to the power half exponential of minus 1 by 2i y2 minus y0 squared আর ক্যাপিটাল I2 হচ্ছে ক্যাপিটাল I2 করা শেষ করলাম যখন তখন কি পেলাম এইটা I squared pi squared to the power 2 raised to the power half exponential of minus 1 over 3i y3 minus y0 squared তারপর এটা i2 হয়ে গেল তারপর i3 y2 ইন্টিগ্রেশন হয়ে গেল এখন y3 করব y4 করব আপ টু yn minus 1 করব করার দরকার নেই এই করে 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 যখন n minus 1 ইন্টিগ্রেশন করা হয়ে যাবে এটাই তোমার উত্তর in minus 1 টাই উত্তর in minus 1 কি হবে এই দুটো দেখে চিন্তা করো এই দুটো দেখে ট্রেন্ড কি in minus 1 কি হবে কি হবে এটা দেখো এখানে ছিল I pi half times 2 এটা হচ্ছে I pi half times 1 that I pi n minus 1 by 2 আর এটা হবে কত n minus 1 এটা হবে n এখানে 2 না এখানে কি ছিল 3 ছিল না 10টা তো হলো না এখানে 3 এখানে হবে n to the power half ওকে আর e to the power yn ওকে ফাইন ট্রেন্ড ইজ ক্লিয়ার এটা যদি i2 হয় in minus 1 কি হবে এখানে দেখো i2 তে কি ছিল I pi I square pi square I pi half times 2 or 3 to the power half নিচে হলো 3 to the power half তাহলে in minus 1 I pi half times n minus 1 আর নিচে হলো n to the power half exponent y the পরেরটা yn minus y0 squared n হচ্ছে 3i মানে ni এটাই শেষ আমার হয়ে গেল ইন্টিগ্রেশন হয়ে গেল ওকে ওই দুটো দেখে ট্রেন্ড তাহলে আমার পাথ ইন্টিগ্রাল ফর্মুলা কি হলো ফ্রি পার্টিকেলের জন্য ওইখানে একেবারে আদিতে চলে যাও প্রথমে যখন লিখেছিলাম ইন্টিগ্রেশন করার আগে y দিয়ে এই তো এই ফর্মুলায় এখানে এই একটা ফ্যাক্টর আছে এই একটা ফ্যাক্টর আছে আর ইন্টিগ্রেশন করা আছে ইন্টিগ্রেশনটা করে ফেললাম এই ইন্টিগ্রেশন হচ্ছে in minus 1 ওকে এখানে লিখবো in minus 1 আর এই দুটো ফ্যাক্টর আছে n টেন্ডস টু ইনফিনিটি করব তাহলে আমার কি দাঁড়ালো প্রপাগেটর কি দাঁড়ালো প্রপাগেটরটা কোথায় হলো এখন এই প্রপাগেটরটা হচ্ছে ফ্রি প্রপাগেটর n টেন্ডস টু ইনফিনিটি এই দুটো ফ্যাক্টর যেটা বলেছি
এটা হচ্ছে I n minus 1 ইন্টিগ্রেশন করা হয়ে গেল I pi to the power n minus 1 by 2 n to the power half by n minus 1 naught square ni n tends to infinity এখন আরেকটা ঝামেলা মনে হচ্ছে n tends to infinity ঝামেলা না একটু সাজিয়ে রাখো দেখবে যে এটা চলে যাবে এখন আমি তো ইন টার্মস অফ y প্রকাশ করেছি আমাকে এখন x এ ফিরে আসতে হবে আগে আমি y ডিফাইন করেছিলাম এভাবে m over 2h cut epsilon to the power half times x আমি এখন x এ ফিরে যাই x তাহলে কত x equal to 2h cut epsilon by m to the power half by y ওইভাবে x এ ফিরে যাও x এ ফিরে গেলে এখানে y দিয়ে লেখা হয়েছে x দিয়ে লিখতে হবে x এ ফিরে গেলে x টা কোথায় আছে y কোথায় আছে y তো শুধু এখানে আছে yn minus y naught তাহলে x এ যাবে তো তাহলে এটা স্কয়ার করতে হবে এই হাফ তুলে আসবে তাহলে m over 2h cut epsilon এখানে চলে আসবে m over 2h cut epsilon আর এখানে y এর পরিবর্তে x হয়ে যাবে xn minus x naught square ni ওকে তাহলে এইটা yn minus y naught ছিল xn minus x naught এ নিয়ে আসলাম আর এইখানে যে একটা মেস এগুলো কনস্ট্যান্ট টার্ম তিনটা কনস্ট্যান্ট টার্ম এইটা ছিল প্রথমে যখন এটা এসছে যখন আমি ইনফিনিটেসিমাল প্রপাগেটর ক্যালকুলেট করছিলাম সেখান থেকে নরমালাইজেশন থেকে এসছে এটা হচ্ছে আমি যখন চেঞ্জ অফ ভ্যারিয়েবল করেছিলাম x থেকে y তখন এটা এসছে আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন যখন করলাম y ইন্টিগ্রেশন তখন এইটা এসছে এই কনস্ট্যান্ট এসছে তিনটা কনস্ট্যান্ট এখন সাজিয়ে লিখতে হবে কিভাবে সাজাবো দেখো এখানে ছিল n হাফ এর একটা অংশ এখানে নেব আর একটা অংশ এইখানে উপরে নেব n হাফ দেখো এখানে যদি একটা n ঢুকিয়ে দেই আর ওখানে যদি একটা n ঢুকিয়ে দেই তাহলে সব মিলে কি হয় 1/n হাফ হয় না এখানে যদি n ঢুকিয়ে দেই তাহলে ঠিক হবে না কিন্তু এখানে যদি 10 ঢুকিয়ে দাও তাহলে কি হলো নিচে কি হলো n raised to the power n by 2 একই n যদি উপরে ঢুকিয়ে দাও তাহলে উপরে কি হলো n raised to the power n minus 1 by 2 দুটো মিলে কি হলো 1/n half হলো না এটা তো হলো এই যে এখানে আমি ঢুকিয়েছি ধরো এখানে একটা n যদি আমি এখানে ঢুকাই n আরেকটা n যদি এখানে উপরে ঢুকাই এই উপরে ঢুকিয়েছি তাহলে আমার কি হলো এখন এখানে কি আছে উপরে আছে n টু দ্য পাওয়ার n minus 1 by 2 আর নিচে কি আছে n টু দ্য পাওয়ার n by 2 এই দুটো কাটাকাটি করলে কি হয় 1/n half ওকে তাহলে ঠিক আছে আমি n আনার কেন চেষ্টা করছি এর সঙ্গে এপসাইলনের সঙ্গে একটা n আমি লাগাতেই চাই এখানে এপসাইলনের সঙ্গে একটা n আমি লাগাতে চাই এটা আমার খুব ইচ্ছা কেন epsilon tends to 0 মানে কি n tends to infinity হওয়া কিন্তু এমন ভাবে ইনফিনিটি হবে যে n টাইমস epsilon করলে ফাইনাইট হয় সেই ফাইনাইট মানটা কত t minus t naught সেটা তো আমি জানি t minus t naught ওই সময়কালকে তো আমি n ভাগে ভাগ করেছি প্রতিটা ভাগ হচ্ছে epsilon এখন ভাগের সংখ্যা যদি ইনফিনিট করে দেই epsilon tends to 0 n tends to infinity কিন্তু পূর্ণ সময়কাল তো একই আছে ফাইনাইট t minus t naught ফলে এখানে যদি একটা n থাকে সঙ্গে যদি এপসাইলন থাকে এই প্রোডাক্টটা ফাইনাইট এই প্রোডাক্টের মান কত মান হচ্ছে t minus t naught এখানেও n minus t epsilon এটাও ফাইনাইট এইখানেও n epsilon আসলো epsilon তো আছে ওটাও ফাইনাইট তাহলে তো হয়ে গেছে তো এই লিমিট না তো হয়ে গেছে এখানে n epsilon যেখানে হবে সেখানে আমি t minus t naught বসিয়ে দেবো তাতে আমার কাজ শেষ লিমিট নাও হয়ে গেল এর বলে আছে এই ডেল্টা টি আর x এর নিকট x সব যদি করো এবং এই যদি করো তাহলে এইটা পাচ্ছ ওকে এখানে কাটাকাটি করো দেখো
এটা কিন্তু দেখো এখানে উল্টা, এটা একটা উল্টা, এটা এখানে এম উপরে এখানে এম নিচে, এখানে 2 পাই এইচ কাট এন আই এপসাইলন, 2 পাই এইচ কাট এন আই এপসাইলন, উল্টা উল্টা করলে কিন্তু এই n/2 কাটাকাটি যাবে, এখানে থাকবে -হাফ, -হাফকে যদি প্লাস হাফ করি তাহলে এমটা উপরে দিয়ে দেবে, তাই করেছি, এমটা উপরে দিয়েছি আর নিচে আসছে 2 পাই এইচ কাট আই টি মাইনাস টি নট, এক্সপোনেন্টও টি মাইনাস আছে আর এক্স মাইনাস এক্স নট স্কোয়ার আছে। এটা আমি প্রপাগেটর পেয়ে গেলাম। এটাই হচ্ছে ফর্মুলা ফর দ্য প্রপাগেটর। আমি এটাকে ক্যালকুলেট করেছি ইউজিং দ্য পাথ ইন্টিগ্রাল মেথড। 18 প্রপাগেটর। এটা প্রপাগেটর যখন ক্যালকুলেট করেছি আমি কোন মেথডে করেছি? মেথডটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল মেথড অ্যাপ্লাই করে। আমি অন্য মেথডে ক্যালকুলেট করতে পারি, এটা আমি এক্সাক্ট, এটা দুটাই এক্সাক্ট। আমি আরেকটা মেথডে ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দি আইগেনভ্যালু স্পেকট্রাম অফ দ্য হ্যামিল্টনিয়ান, আইগেনভ্যালু এন্ড আইগেন ফাংশন অফ দ্য হ্যামিল্টনিয়ান, সেটা আমি করে দেখাবো। কিন্তু এটা 18 যেটা করলাম এটা ইউজিং দ্য পাথ ইন্টিগ্রাল ফর্মুলা। 18 পাথ ইন্টিগ্রাল ফর্মুলা যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, অন্য ফর্মুলা ব্যবহার করে প্রপাগেটর ক্যালকুলেট যদি করতে পারো সেই ফর্মুলা দিয়েও করো, যেভাবেই করো না কেন একই উত্তর আসতে হবে শেষ পর্যায়ে এসে। সো দিস ইজ দ্য প্রপাগেটর ফর এ ফ্রি পার্টিকেল। এটা হচ্ছে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। একটা ফ্রি পার্টিকেল যদি টি নট সময়ে এক্স নট বিন্দুতে থাকে তাহলে দিস ইজ দ্য প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড that at a later time t particle will be located, that free particle will be located at x. পার্টিকেলটা ফ্রি না হয়ে যদি একটা বাউন্ড পার্টিকেল হতো, পার্টিকেল উপরে যদি একটা ফোর্স থাকতো, একটা পোটেনশিয়াল থাকতো, তাহলে এই রাইট হ্যান্ড সাইড ভিন্ন হতো। একটা পোটেনশিয়াল থাকলে তুমি পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ক্যালকুলেট করতে পারবে কিনা সেটাও দেখার বিষয়। ওকে, হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালের বেলায় পাথ ইন্টিগ্রাল করা যায়। পাথ ইন্টিগ্রাল মেথডটা ইন্টিগ্রেশনটা করা যায়। আমি তো এখানে ইন্টিগ্রেশন করলাম না, I1 I2 I3, এই ইন্টিগ্রেশনটা করা যাবে কিনা? ফ্রি পার্টিকেলের জন্য তো করা গেল, আমি করলাম। পোটেনশিয়াল লাগিয়ে দিলে কি করা যাবে? হারমোনিক পোটেনশিয়াল দিলে করা যাবে, অন্য পোটেনশিয়াল দিলে করা যাবে না। ওকে, কোয়াড্রেটিক পোটেনশিয়াল দিলে করা যাবে। ওকে, এখন আমার শেষ হয়ে আসছে, সময় শেষ, আমি এখানেই থামাতে চাই। তোমাদের করণীয় কি এখন? এই যে আমি আজকে খুব একটা বিরক্তিকর একটা অ্যালজেব্রা করলাম। অ্যালজেব্রা তো যে কেউ করতে পারে, একটু ধৈর্য ধরে বসলেই অ্যালজেব্রা হয়। তারপরেও করতে হবে তোমাকে অ্যালজেব্রা। বিরক্তির লাগে আমি করব না সেটা বললে চলবে না। বিরক্তিকর জিনিসও তোমাকে করতে হবে। ওকে, তো তোমাকে এই ইয়েটা পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে ফ্রি পার্টিকেলের জন্য প্রপাগেটরের যে ফাইনাল এক্সপ্রেশন, এই জিনিসটা এখন তোমাকে নিজে করতে হবে। না দেখ, চেষ্টা করে 2-3 বার তোমাকে লিখতে হবে, না দেখে তুমি নিজে নিজে লিখতে পারো কিনা। একই জিনিস একবার পড়ে নিলে, 2 বার পড়ে নিয়ে এখন তুমি খাতায় নিজে নিজে লিখতে পারো কিনা দেখো না। এটা তোমার ইয়েতে করা আছে, ডিটেলস করা আছে শঙ্করের বইতে। শঙ্করের বইটা খোলো, আমার নোটটা সঙ্গে নাও, তুমি নিজে একবার তোমার খাতায় দেখে 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 তোমার নিজের খাতায় তোলো। তারপর তুমি সবকিছু বন্ধ করে দিয়ে আলাদা নিজে করে কিছু না দেখে লিখতে পারো কিনা সেটা একবার চেষ্টা করো। এইভাবে কষ্ট করতে হবে, এটাকেই বলে সাধনা করা। ওকে, বড় বড় সায়েন্টিস্ট যেগুলো আছে ওরা সাধনা করে, সাধনাটা তোমরা দেখো না, গভীর রাতে বসে বসে করলো সে, সেটা তো আর তোমার চোখের সামনে করবে না। সাধনা না করে কেউ কোনোদিন বড় হয়নি। ওকে, সাধনা কষ্ট জিনিস, কষ্ট তোমাকে করতে হবে। ওকে, বেশি আরাম প্রিয় হলে চলবে না। তার সঙ্গে সাধনা করে তার সঙ্গে যদি ব্রেনটা ভালো থাকে তা তো সোনাই সোহাগা। ব্রেনটা ভালো না থাকলেও সাধনার জোরে লোকে উঠে যায়। আমাদের সবার ব্রেনে আছে মোটামুটি,
আইনস্টাইনের মতো না হলেও যথেষ্ট আছে। এই ব্রেনে যদি আমরা এখন হার্ড ওয়ার্ক করি, আমরা অনেক দূর উঠে যেতে পারবো। হয়তো আইনস্টাইন হব না, আইনস্টাইন কি বছরে 1000 বছরে একজন হয়, 1000 বছরে একজন আইনস্টাইন হবে। সে আইনস্টাইন না হলেও চলবে আমাদের। ওকে, অলরাইট, আমরা মোটামুটি প্রসিডিং ওয়েল। এই সময় যাচ্ছে, একটু সময় নিলাম বেশি করে, কিন্তু এই সময় তোমাদের ইউটিলাইজ করতে হবে। ডোন্ট লেট দি টাইম ফ্লাই অ্যাওয়ে আনইউটিলাইজড। সময় যেহেতু পাচ্ছ, সময়টাকে ইউটিলাইজ করো। ওকে, সো আই স্টপ শেয়ার নাও।